এই ডকুমেন্টটা একদম খালি দেখা যাচ্ছে। সো এটাতে আমরা টেক্সট বাউন্ডারি আনার জন্য আমরা এই উইন্ডোতে ক্লিক করব। এখান থেকে অপশন থেকে অ্যাডভান্স থেকে একটু স্ক্রল করে আমরা এখানে দেখতে পাচ্ছি শো টেক্সট বাউন্ডারি, এটাতে ক্লিক করে এন্টার করে দিব। তো এর চারপাশে যেই বাউন্ডারিটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে টেক্সট বাউন্ডারি। আমরা যদি যে রুলারটাকে উপরে উঠিয়ে দিই তাহলে এই লেখাটা একটু উপরে চলে যাবে, বাউন্ডারিটাও এই রুলারের সাথে ম্যাচ করে উপরে চলে যাবে। যদি এই রুলারটাকে একটু নিচে নামিয়ে দিই তাহলে লেখাটাও নিচে চলে যাবে। অর্থাৎ লেখা কোথা থেকে শুরু হয় এবং কোথায় শেষ হবে এটা টেক্সট বাউন্ডারির মাধ্যমে বোঝা যায়। এই টেক্সট বাউন্ডারিটাকে আবার আমরা অফ করে দেওয়ার জন্য আমরা আবারও ঠিক আগের মতো অপশন অ্যাডভান্স এবং স্ক্রল করে শো ডকুমেন্ট কন্টেন্ট এখান থেকে শো টেক্সট বাউন্ডারি এটাকে আমরা অফ করে দিয়েছি, তার মানে টেক্সট বাউন্ডারিটা চলে যাবে। এখান থেকে যদি শো ক্রপ মার্ক এটাতে ক্লিক করি তাহলে অন্যটা দেখতে পাবো। তো আমাদের টেক্সট বাউন্ডারিটা চলে গেছে আর ক্রপ মার্ক এই যে এখানে এসেছে, তার মানে লেখাটা এখান থেকে শুরু হবে এবং এই জায়গাটাতে শেষ হবে। এই ক্রপ মার্কের মাধ্যমে এটা বোঝা যায়। তো এই উদাহরণটা দিলাম মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর ভার্সন দিয়ে। তো মাইক্রোসফট ওয়ার্ড 2007 এবং 2010 সবকিছু মোটামুটি একই থাকে, কিন্তু যদি মাইক্রোসফট ওয়ার্ডের 10 এর পরে আপডেট ভার্সনগুলোতে আমরা যাই তাহলে আমরা এই টেক্সট বাউন্ডারিটা আনার জন্য ফাইলে ক্লিক করব। ফাইল থেকে একদম নিচে অপশন দেখতে পাচ্ছি, অপশনে ক্লিক করব। এখান থেকে অ্যাডভান্স, বাকিগুলো সব আগের মতোই। এখান থেকে আমরা শো ডকুমেন্ট কন্টেন্ট, এখান থেকে শো টেক্সট বাউন্ডারিটাতে ক্লিক করলাম আর ক্রপ মার্কেটও দিয়ে দিলাম। আগের যে ডকুমেন্টটাতে টেক্সট বাউন্ডারিটা ছিল এটা হচ্ছে পুরো ডকুমেন্টের চারপাশে, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাডভান্সে পুরো ডকুমেন্টের চারপাশের পাশাপাশি মাঝখানেও কিছু লাইন দেখা যাচ্ছে। আমি এখানে এতটুকু পর্যন্ত লিখেছি, কিন্তু এখনো একদম পুরো ডকুমেন্টের চারপাশে কিন্তু এই বাউন্ডারিটা আছে, অর্থাৎ রুলারটা যে পর্যন্ত আছে, রুলারটা এখান থেকে এ পর্যন্ত আছে, তাহলে পুরো ডকুমেন্টের চারপাশে এই বর্ডারটা আছে। কিন্তু অ্যাডভান্স বা আপডেট ভার্সনগুলোতে যাই তখন আমরা দেখবো যে যতটুকু ডকুমেন্টে লেখা আছে ততটুকুই এই টেক্সট বাউন্ডারিটা আছে, এর নিচে কিন্তু নাই। সো এর নিচে আবার বোঝার জন্য এই যে ক্রপ মার্ক যেটা আমি দিয়েছিলাম ওইটার মাধ্যমে এটা বোঝা যায়। আরেকটা হচ্ছে এখানে যদি আমি এখন ইন্টার দিই, প্রত্যেকটা ইন্টারের জন্য একটা করে লাইন বা একটা করে বক্স তৈরি হলো, আর ইন্টার দিলাম এরকম বক্স তৈরি হলো। বা এই ডকুমেন্টের এখানে সেটা প্যারাগ্রাফ মার্ক যেটাকে বলে প্যারাগ্রাফ ব্রেক বা ইন্টার দিলাম, বা এখান থেকে আরেকটা দিলাম। এভাবে প্যারাগ্রাফ ব্রেক দিলে প্রত্যেকটাতে আলাদা করে ঘর তৈরি হয়। কিন্তু আগের যে ভার্সনটা আছে মাইক্রোসফট ওয়ার্ড 2010, এখানে আমি যদি কোনো প্যারাগ্রাফ ব্রেক ব্যবহার করি তখনও দেখবো যে টেক্সট বাউন্ডারি আগের মতোই থাকবে। এখন এখানে সমস্যাটা হচ্ছে এই যে এই ডকুমেন্টটা কত সুন্দর দেখা যাচ্ছে তাই না, কিন্তু আমি এই আপডেট ভার্সনে এখানে কত বাজে দেখা যাচ্ছে। এই কারণে মাইক্রোসফট ওয়ার্ডের 10-এর পরে যে ভার্সনগুলো আমি যেটা ব্যবহার করছি বর্তমানে, এগুলোতে আমি টেক্সট বাউন্ডারিটা একদম ব্যবহার করি না বললেই চলে। আমি কখনোই বাউন্ডারিটা ব্যবহার করি না, কারণ এটাতে ডকুমেন্টের বাজে অবস্থা দেখা যায়। বাট আগের যারা ভার্সনগুলো ব্যবহার করেন তাদের জন্য একটা ভালো খবর হচ্ছে এখানকার টেক্সট বাউন্ডারিটা খুব সুন্দর লাগে। তো এটা আপনারা সবসময় ওপেন করে রাখবেন, আর যদি আপনার মাঝে মধ্যে আপডেট ভার্সনের প্রয়োজন হয় তখন আপনি করে রাখতে পারেন। তো এখানে টেক্সট বাউন্ডারি ব্যবহার করার পরিবর্তে আমি যেটা করি ক্রপ মার্কটা ব্যবহার করি। এখানে চারপাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রপ মার্ক। টা সবকিছু আগের মতোই। এই যে শো ক্রপ মার্ক এটাতে যদি আমরা টিক দিয়ে রাখি তখন আমাদের এই চারপাশে এটা দেখা যাবে। এটাকে আমি সবসময় অন করে রাখি, যেহেতু আপডেট ভার্সন গুলোতে মাইক্রোসফট ওয়ার্ডের আগের যে টেক্সট বাউন্ডারি ওই সিস্টেমটা আসলে নেই। তো এখানে একটা কথা বলে রাখি, এই যে টেক্সট বাউন্ডারি এটা কাজের সুবিধার্থে বোঝা যায়। যেমন অ্যাডভান্সে কখন আমরা ইন্টার দিচ্ছি তখনও একটা ঘর তৈরি হচ্ছে, কিন্তু আগের ভার্সনে এই ঘর তৈরি হয় না, শুধু একটা বাউন্ডারি থাকে, যে কারণে আমার আগের ভার্সনটা ভালো লাগে। তো এটা কিন্তু প্রিন্ট করার সময় আসবে না, দেখা যাচ্ছে না। অর্থাৎ কাজের সুবিধার্থে শুধুমাত্র টেক্সট বাউন্ডারিটা বোঝা যায়, এটা প্রিন্ট করার সময় কখনোই আসে না। অনেক সময় অনেক ডকুমেন্টের চারপাশে টেক্সট বাউন্ডারি থাকে যেটা দেখতেও ভালো লাগে। সো এটা আনার জন্য আমি এখানে 7 ব্যবহার করছি। সো 7 এ আনার জন্য পেজ লেআউটে যাব। এখান থেকে পেজ বর্ডার দেখতে পাচ্ছি, এখান থেকে বক্স, এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই ডকুমেন্টের চারপাশে একটা টেক্সট বর্ডার এসেছে। সো আমরা এই প্রশ্নটাতে আছি, এটা হচ্ছে মাইক্রোসফট আপডেট ভার্সন অর্থাৎ 10 এর পরের ভার্সন। সো এটাতে যদি আমরা করি তখন আমাদের আর এই ডিজাইনে যেতে হয়। সো আমরা যখন 10 এ ব্যবহার করেছি তখন আমরা পেজ লেআউটে গিয়েছিলাম, আর আমরা যখন অ্যাডভান্স ভার্সনে কাজ করছি তখন পেজ লেআউটে অপশনটা নাই, এখানে ডিজাইনে যেতে হবে। ডিজাইন থেকে বর্ডার, বর্ডার থেকে এই যে বক্স। সো এখান থেকে অনেকগুলো অপশন আছে, মোটা করতে চান কতটুকু এটা আপনি দিতে পারেন। সেইখানে চলে এসেছে। এটা অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে লাগে। এটাকে বলা হয় হচ্ছে টেক্সট বক্স বা টেক্সট বর্ডার, এবং এই বাউন্ডারিটা রফিকুল ইসলাম স্কুল এটা থেকে অনেক উপরে চলে এসেছে। তো যদি আপনি চান যে না একটু নিচে থাকবে তাহলে কিন্তু আপনি এটাকে সেট করতে পারেন। এখানে অনেকগুলো বর্ডার আছে, আপনার পছন্দ মতো যে কোনো একটা বর্ডার দিতে পারেন। এখান থেকে কালারও আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এটাকে একটু নিচে নামার জন্য আমরা যে অপশনে ক্লিক করব, অপশন থেকে উপরে দেখা আছে 24 পিটি, দেন যদি আমরা ওকে করি তাহলে তারপর দেখবো যে এই যে বর্ডারটা আরেকটু বেশি হয়ে গেছে। আমি কম দিতে চেয়েছিলাম, আমরা এটাকে 24 35 দিলাম সবগুলোতে। এখানে বলছে যে 31 পর্যন্ত দেয়া যাবে।
আমরা 31 এর বেশি হয় না, তাহলে এখন যদি আমি করি তাহলে দেখবো এটা আরো কমে গেছে। 31 এর কম আর হবে না, কারণ এর উপরে তো আমরা দেখতে পাচ্ছি মার্জিনই। আর বন্ধ করার জন্য আমরা যে পেজ বর্ডার থেকে নান ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে পেজ বর্ডার। তো পেজ বর্ডার নিয়ে আমার চ্যানেলে এই ভিডিওটা আছে, আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। পেজ বর্ডার নিয়ে A to Z ব্যাখ্যা করেছি। তো এখন আমরা অনেক সময় চাই যে এটা পুরো পেজের চারপাশে বর্ডার হবে না, শুধুমাত্র যে টেক্সট এটাতে শুধুমাত্র বাউন্ডারি হবে। তো এই বাউন্ডারিটা আমরা দেওয়ার জন্য আমরা হোমে যাব। হোম থেকে যে এটা দেখতে পাচ্ছি টেবিল, এখান থেকে আমরা এই যে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করব না, তাহলে প্রত্যেকটা মানে ইন্টারের মাঝখানে লাইন চলে আসবে। সো আমরা আউটসাইড বর্ডারে ক্লিক করব, তখন এটা আসলে এরকম দেখা যাবে। আবার অনেক সময় আমি চাই যে এই লেখাটা আসলে একটা টেক্সট বর্ডারের মাঝে আসুক, তো তখন আমরা এই যে হোমে যাব। হোম থেকে এটা হচ্ছে টেবিল, সো আউটসাইড বর্ডার এটা দিয়ে দিই। তো এখন সমস্যাটা হচ্ছে এখানে চারপাশে চেয়েছিলাম কালো বর্ডার, কিন্তু লাল চলে এসেছে, কারণ আগে থেকে ডিফল্ট লাল ছিল। সো এখানে আবার বর্ডার যাব, গিয়ে এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, কালার হবে কালো। এখানে অনেকগুলো আছে, আপনি আপনার পছন্দের মতো দিতে পারেন একটা। তাহলে দেখতে পাচ্ছেন এটা চারপাশে এরকম একটা বর্ডার চলে এসেছে। মাঝে মধ্যে আমরা অনেক সময় চাই যে এই লেখাগুলো এগুলো মাঝখানে বর্ডার আসুক, তখন আমরা এইভাবে পেজ বর্ডার ব্যবহার করতে পারি। এটা হচ্ছে টেক্সট বক্সের ব্যবহার। আর আপনি যদি টেক্সট বক্স নিয়ে A to Z ভিডিও দেখতে চান অ্যাডভান্স বিগিনার থেকে, তাহলে আমার চ্যানেলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। টেক্সট বক্সের আরেকটা ব্যবহার আছে। তো ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্স, যেমন আমি আমার চ্যানেলের নাম লিখলাম। তো টেক্সট বক্স ব্যবহার করার একটা কারণ হচ্ছে টেক্সট বক্স ব্যবহার করলে আমি এই টেক্সটটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারি। যে কোনো জায়গায় এখন মুভ করা যাচ্ছে না, কেন? কারণ যে র্যাপিং থেকে আমি যদি বিহাইন্ড টেক্সট দিয়ে দিই, তাহলে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো, যে সকল জায়গায়। কারণ আমি যদি মাউসের কার্সারটা এখানে রাখি, আমি এখানে লিখতে পারবো, উপরে কিন্তু আমি লিখতে পারছি না। তো টেক্সট বক্স দিয়ে আমি উপরে একটা লেখা যদি চাই, তখন সেটা আমি লিখতে পারবো। তারপর লেখার পর আমি এই শেপ থেকে টেক্সট বক্সের যেই বাউন্ডারিটা সেটাকে আমি নো ফিল করে দিলাম, তাহলে এখানে আমি লিখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি চারপাশে একটা বাউন্ডারি। সো এটাকে বলা হচ্ছে টেক্সট বাউন্ডারি, যেটা আমাদের কাজের সুবিধার্থে ব্যবহার করা হয়। আর এই ডকুমেন্টের চারপাশে যেটা আমরা দিয়েছি এটাকে বলা হচ্ছে টেক্সট বর্ডার। সো টেক্সট বর্ডার হচ্ছে প্রিন্ট করলেও আসবে, আর টেক্সট বাউন্ডারি যেটা আমাদের কাজের সুবিধার্থে ব্যবহার করা হয়, প্রিন্ট করলে আসে না।